যারা আইএলটিএস এর প্রিপারেশন নেয় তাদের মধ্যে আমি একটি কমন ক্যারেক্টারিস্টিক লক্ষ্য করেছি, আর সেটি হলো তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে। শুধু তাই নয়, তারা সময় দিতে রাজি আছে এবং এই প্রস্তুতির জন্য যদি তাদেরকে টাকা খরচ করতে হয় সেটি করতেও তারা রাজি আছে। কিন্তু কথা হচ্ছে এত কিছুর পরেও আমাদের ব্যান্ড স্কোর ম্যাক্সিমামলি 5.5 বা এর নিচে আসে কেন? আমার 7-8 বছরের আইএলটিএস নিয়ে গবেষণা এবং 16 বছরের বেশি সময় ইংরেজি পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আমাদের যে বেসিক ইংলিশ লেভেল আছে সেইখানের 3টি বিষয়ে আমরা বড় ধরনের গোলমাল করে থাকি। আর সেই 3টি বিষয় হলো সাবজেক্ট, ভার্ব অ্যান্ড প্রেপোজিশন। কি অবাক হয়েছেন? হ্যাঁ, এটি অবাক করার মতোই ঘটনা যে আমাদের খুবই নর্মাল 3টি বিষয় সাবজেক্ট, ভার্ব এবং প্রেপোজিশনের সমস্যা আছে, যার কারণে আমাদের ব্যান্ড স্কোর 5.5 বা এর নিচে চলে আসছে। এখন জানার বিষয় হচ্ছে আইএলটিএস রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিংয়ে আমরা সাবজেক্ট, ভার্ব এবং প্রেপোজিশন নিয়ে কি কি ভুল করে থাকি। প্রথমে চলুন কথা বলি স্পিকিং এবং রাইটিং নিয়ে। স্পিকিং এবং রাইটিং এর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি যারা 5.5 বা এর নিচে ব্যান্ড স্কোর করে থাকে তাদের মধ্যে দেখেছি, তারা কি করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সমস্যা করে। তারা একটি সেন্টেন্স বললো, সেখানে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করে নাই, এস মিসিং হয়ে গেছে, অথবা ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল, আইএনজি দেওয়া হয় নাই, অথবা এমিজার দেওয়ার কথা না সেন্টেন্সে সেটি চলে আসছে। সেটি তারা রাইটিং এর ক্ষেত্রেও করে। এমন না যে তারা এটি পারে না, আমি ম্যাক্সিমামকে জিজ্ঞেস করেছি পারেন কিনা, হ্যাঁ বলে জানি, কিন্তু মনে থাকে না। তো এই মনে থাকে না সমস্যার সমাধান অবশ্যই এই ভিডিওতেই পাবেন, আমি বলে দেবো। যাই হোক, এইবার আসুন ভার্ব নিয়ে তারা যে সমস্যাটি করে সেটি হলো যে সেন্টেন্সে আসলে ভার্ব মনে করে সে একটি নাউন লিখে রাখছে, অথবা সেন্টেন্সে একটি ভার্ব দেওয়ার কথা সে ভার্বটি মিসিং, ভার্ব দেওয়া হয়নি, আর সেন্টেন্স বলতে গেলেও তারা এই সমস্যাটি করে থাকে। তো এগুলো খুবই সিলি মিস্টেক আপনার কাছে মনে হলেও আইএলটিএস এক্সামিনাররা এগুলো খুব সিরিয়াসলি ধরে এবং আপনার ব্যান্ড স্কোর কমে যায়। এইবার আসুন রিডিং এর ক্ষেত্রে আসি। রিডিং এর ক্ষেত্রে দেখা যায় বড় বড় সেন্টেন্স থাকে, জটিল জটিল বাক্য থাকে, এবং এই বড় বড় সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকতে পারে, একাধিক ভার্ব থাকতে পারে। তো সাবজেক্টের কথায় যদি আসি, সাবজেক্ট যে ব্যবহার করা হয় পুরো সেন্টেন্সে এবং পুরো প্যারাগ্রাফে একটি সাবজেক্ট নিয়ে কথা বলতেছে, এবং এই সাবজেক্টের রেফারেন্স হিসেবে কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। তো এই সাবজেক্ট সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, এই রেফারেন্স ওয়ার্ডগুলো আপনি ভালো করে ধরতে পারবেন না, তখন সেন্টেন্সে বা প্যারাগ্রাফে কাকে নিয়ে কথা বলতেছে রিডিংয়ে আপনি বুঝতে পারবেন না, যার কারণে আমরা রিডিং প্যাসেজ পড়ে বুঝি না কিন্তু। এবং ভার্ব যেহেতু একাধিক থাকে, একটি বাক্যে থাকতে পারে বা একটিও থাকতে পারে, এবং কোনটি ঠিক ভার্ব এটি যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে তো আপনি এই সেন্টেন্সের মিনিং ভালো করে ধরতে পারবেন না। আর সেন্টেন্সে মানে ইংরেজি বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্টেন্সে প্রাণ বলা হয় ভার্বকে। ভার্বের মিনিং ধরলে আশেপাশের ওয়ার্ড বা ফ্রেজ পরে আপনি মোটামুটি মিনিং বুঝে ফেলবেন, কিন্তু ভার্বে যদি ধরতে না পারেন তাহলে অনেক বড় সমস্যা। তাই এই রিডিংয়ের এই জায়গায় আমাদের সমস্যা হয়। এইবার এই রিডিংয়ের যে বড় বড় সেন্টেন্স ব্যবহার করা হয়, এবং আপনি হয়তো জানেন বা জানেন না, আপনাকে বলে দেই, কোনো সেন্টেন্স বড় করার সিস্টেম হচ্ছে আপনি প্রেপোজিশন অ্যাড করে করে সেটি বড় করবেন। এখন এই প্রেপোজিশন কিভাবে অ্যাড করে এবং সেটির ফাংশন কি, কি মিনিং দিচ্ছে, প্রেপোজিশনের ফ্রেজের মিনিং কি, সেটা যদি না ধরতে পারেন ওই সেন্টেন্সের মিনিং করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো আপনারা এই আইএলটিএস রিডিং এর সেন্টেন্সের মিনিং নিয়ে যে এত সমস্যা বোধ করেন, সেটি আসলে প্রেপোজিশনের কারিশমার কারণে। প্রেপোজিশন সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা রাখতে হবে, সব খুঁটিনাটি ছোট বড় সব প্রেপোজিশনের মিনিং আপনাকে জানতে হবে। তো এটা আমরা জানি না কারণে রিডিং এর সমস্যা হয়। এবার আসুন লিসেনিং এর কথায় আসি। লিসেনিং এ দেখবেন কোয়েশ্চেন বুকলেটে ছোট ছোট অংশ দেওয়া থাকে, সেন্টেন্সের পুরো সেন্টেন্স খুব কমই থাকে। তো সেখানে আপনাকে দেখা যায় শূন্যস্থান পূরণ করতে হয় পার্ট 1 এবং পার্ট 4 এ। তো শূন্যস্থানের আগে একটি প্রেপোজিশন, পরে একটি প্রেপোজিশন, এই প্রেপোজিশনের ফাংশন না জানলে আপনি পারবেন না। এবং স্পিকার যখন কথা বলতেছে আপনি যদি নাই বুঝেন কাকে নিয়ে কথা বলতেছে, কোন সাবজেক্টকে নিয়ে এবং ভার্ব কি এবং ভার্বের মিনিং কি সেটা যদি ধরতে না পারেন শুনে, তাহলে লিসেনিং এও ভালো করতে পারবেন না। আমি বলে থাকি আইএলটিএস রিডিং এ এবং লিসেনিং এ প্রেপোজিশন হচ্ছে বিচ্ছুর মতো কাজ করে। এমন ছোট জিনিস এবং ঠুনকো বিষয়ে আপনি মনে করতেছেন, কিন্তু আসলে তারা বিচ্ছুর মতো কাজ করে এমন এক ঝামেলা ক্রিয়েট করবে যে আপনি ধরতেই পারবেন না। তো এই যে 4টি মডিউলের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বললাম, সবই কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং প্রেপোজিশন রিলেটেড। এগুলো সিলি মিস্টেক আপনি মনে করেন, আমি মনে করি না, বা আইএলটিএস এক্সামিনার মনে করে না, যার কারণে আপনার ব্যান্ড স্কোর প্রতিনিয়তই কমে যাচ্ছে। সমস্যা তো জেনেই গিয়েছেন, সমাধানও খুব সহজ মনে হচ্ছে যে আমরা সাবজেক্ট, ভার্ব এবং প্রেপোজিশন নিয়ে পড়া শুরু করে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সমস্যার সমাধান হবে না, কারণ ছোট থেকেই তো এগুলো পড়ে আসছেন সাবজেক্ট, ভার্ব এবং প্রেপোজিশন নিয়ে। তাহলে সমস্যা এখনো আইএলটিএস দিতে গিয়ে রয়ে গেল কেন?
রয়ে গেল, কারণ আপনি প্রচলিত যে গ্রামারের বই থেকে এগুলো পড়েন সেখানে শুধু আপনি জানতে পারেন কোনটা সাবজেক্ট হতে পারে, কোনটা ভার্ব হতে পারে, কোনটা অবজেক্ট হতে পারে, সংজ্ঞা বড়জোর শিখেন, কিন্তু এগুলো কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, বলার সময় কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, লেখার সময় কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, এবং এই IELTS এর রিডিং এর মতো বড় বড় সেন্টেন্সে যখন এগুলো ব্যবহার করে সেগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, সেগুলো প্রচলিত গ্রামার বই শেখায় না। তাই আপনি এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন না, এটি আমার চ্যালেঞ্জ। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে বই সবার জন্য বেসিক ইংলিশ। আমি আবার বলতেছি, এই বইয়ের নাম হচ্ছে বেসিক ইংলিশ। এটি বেসিক গ্রামারের বই না। প্রচলিত যে গ্রামার বই আপনি বাজারে পান সেটি থেকে এটি টোটালি ভিন্ন, কারণ এই বই আপনাকে সাবজেক্ট, ভার্ব এবং প্রিপোজিশন অ্যাক্টিভেট করা শেখাবে, যেটি প্রচলিত গ্রামার বইয়ে করা হয় না। আর গ্রামার বইয়ে যেটি করা হয়, গ্রামারের রুলস রেগুলেশন এই সেই দিয়ে ভরিয়ে ফেলে পুরো বই। এই বইয়ে তেমন কোনো রুলস রেগুলেশন আপনি পাবেন না, বড় জোর দুই একটা স্ট্রাকচার, এর বেশি কিছু গ্রামারের জিনিস এখানে পাবেন না। তবে আপনি শিখতে পারবেন সাবজেক্ট, ভার্ব এবং প্রিপোজিশন কিভাবে আপনার কথায়, লিখায় এবং আইডেন্টিফিকেশনে, বিশেষ করে লিসেনিং এবং রিডিংয়ে যখন আপনি পড়বেন সেখানে অ্যাক্টিভেট করতে পারবেন। তো এই বই আপনাকে কি কি দিবে, বা এই বইয়ের ফোকাসিং পয়েন্টগুলো কি কি? অবশ্যই সাবজেক্ট, ভার্ব অ্যান্ড প্রিপোজিশন। তো সাবজেক্টের কথায় যদি আসি, এটা আমি চ্যাপ্টার 1-এ রেখেছি। প্রচলিত গ্রামার বই হয়তো আপনাকে শেখাবে সাবজেক্ট কাকে বলে, আমি সেটি শেখাবো না, বরং সরাসরি কে কে সাবজেক্ট হতে পারে সেগুলোর উদাহরণ আমি দিয়েছি। প্রত্যেকটি টাইপের জন্য 20টি করে উদাহরণ দেওয়া হয়েছে এবং আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিয়েছি। আপনারা বাকি আরো হাজার হাজার সাবজেক্ট চিন্তা করে করে বের করবেন। চ্যাপ্টার 2-তে আমি প্রিপোজিশন রেখেছি, আর এই প্রিপোজিশনের ব্যাপারে মনে রাখার বিষয় হলো দুটো। একটি হচ্ছে যতগুলো প্রিপোজিশন আছে, প্রায় 60টি, এই 60টি প্রিপোজিশনের আপনার ইন্ডিভিজুয়াল মিনিং জানতে হবে এবং এরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিভাবে মিনিং দেয় সেটি জানতে হবে। এই দুটোই আপনি এখানে পাবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা অনেক সময় কিছু প্রিপোজিশন আছে, বিশেষ করে টু ছাড়া যত প্রিপোজিশন আছে মোটামুটি সবগুলোর পরে ভার্ব আসলে আইএনজি বসে, সেগুলোর অনেকগুলো উদাহরণ রেখেছি। যেমন আমি দেখেছি সব স্টুডেন্টরা একটি কমন মিস্টেক করে থাকে, যখন আমি বলি যে হ্যাঁ এই সম্পর্কে কিছু বলেন, তারা বলে থ্যাংক ইউ ফর গিভ মি দ্য চান্স। ফরের পরে ভার্ব এসছে, সুতরাং আইএনজি হবে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স হবে। তো এরকম সিলি মিস্টেক আর করবেন না এই অংশ পরে নিলে। আর টু এর পরে ভার্বের বেস ফর্ম আসে এবং সেটি কি মিনিং দেয় সেটির উদাহরণ সহ এখানে রেখে দেওয়া হয়েছে এবং খুবই সিম্পল করে। আর সবচেয়ে বড় কথা, প্রিপোজিশনের যে নিয়ম আছে আমাদের মনে থাকে না, সেই নিয়মগুলো আপনাকে জানতেই হবে। আমি এটি কি করেছি, ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরেছি। 6টি ডায়াগ্রাম এখানে ব্যবহার করা হয়েছে যাতে খুব সহজেই আপনি সেই প্রিপোজিশনগুলো মনে রাখতে পারেন। আর চ্যাপ্টার 3 হলো এই বইয়ের প্রাণ, কারণ এই চ্যাপ্টারে রাখা হয়েছে 1000 ভার্বস, তাদের উচ্চারণ, বাংলা মিনিং, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এস যোগ করলে যে ফর্ম হবে সেটি। আর চ্যাপ্টার 4, 5 এবং 6 এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই 1000 ভার্ব দিয়ে আপনি আনলিমিটেড সেন্টেন্সেস তৈরি করতে পারেন। সেই প্যাটার্ন আমি এই 4টি চ্যাপ্টারে, মানে 3টি চ্যাপ্টারে শেয়ার করেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে খুব সুন্দর করে কারেক্ট সেন্টেন্স যেন আপনি তৈরি করতে পারেন এবং সেই সেন্টেন্সগুলো প্রিপোজিশন অ্যাড করে করে যেন বড় করতে পারেন, সেই সিস্টেম আমি এই 3টি চ্যাপ্টারে তুলে ধরেছি। এবং প্রতিটি টেন্স টাইপের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে, আর এই হোমওয়ার্কের মাধ্যমেই আপনি থিঙ্কিং বেসড ইংলিশে প্রবেশ করতে পারবেন, মানে আপনি ইংলিশে চিন্তা করতে পারবেন। কারণ এই বইয়ে কোনো গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যবহার করা হয় না। এটুকু ইংরেজি বাক্য, এটুকু বাংলা বাক্য, এটুকু ইংরেজি বাক্য, এটুকু বাংলা বাক্য। স্টপ ডুইং দিস। কারণ আপনাকে ইংলিশে চিন্তা করা শিখতে হবে। আপনি যদি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ড লিখতে চান এবং ইংরেজি পড়ে বুঝতে চান, গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে বের হয়ে আসুন। এইবার চ্যাপ্টার 7-এ যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে একটি ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি আপনার চিন্তার বিষয়গুলো স্ট্রাকচারের ফ্র্যাগমেন্ট অনুযায়ী যদি বসিয়ে দেন তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আপনাকে কোনো ওয়ারি করতে হবে না। সেই ইউনিভার্সাল স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে। আর চ্যাপ্টার 8-এ আমি রেখেছি আপনি কিভাবে আনলিমিটেড কোয়েশ্চেন্স বানাবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে অনেক এক্সাম্পল তুলে ধরা হয়েছে এবং টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স অনুযায়ী আপনি কিভাবে সেন্টেন্স মেক করবেন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবেন, সেগুলো এক্সাম্পল দেওয়া আছে এবং প্রত্যেকটি টাইপের জন্য উদাহরণ দেওয়া আছে এবং হোমওয়ার্ক দেওয়া আছে, যাতে সেই হোমওয়ার্ক দিয়ে আপনি থিঙ্কিং বেসড
ইংলিশ চর্চা করতে পারেন। আর চ্যাপ্টার 9-এ পাবেন অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্বস দিয়ে কিভাবে আনলিমিটেড সেন্টেন্স মেক করতে হয়, কোয়েশ্চেন্স মেক করতে হয় তার পদ্ধতি। এবং মনে রাখবেন এখানে গ্রামারের রুলসের যে জটিল ব্যবহার নর্মালি গ্রামার বইগুলো করে থাকে এগুলোর তার কিছুই পাবেন না। আপনি জাস্ট বইটি হাতে নেবেন, প্র্যাকটিস করবেন এবং এমনভাবে ইন্টারেক্টিভ ওয়েতে দেওয়া আছে যাতে আপনি একদম ছোট বাচ্চা, মনে করেন আপনার বাসায় আপনার 4-5-এ পরে এরকম বাচ্চা আছে, তার সাথেও এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে ডিজাইন করা আছে বইটি। সো সাবজেক্ট, ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে যেন আপনার কোনোই ঝামেলা না থাকে, আপনি খুব সহজেই যেন অ্যাক্টিভেট করতে পারেন, এই বই হবে তার সমাধান। আর এই বইটি আপনারা প্রি অর্ডার করতে পারবেন ড্রিমেড ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে রকমারি থেকে, এবং এই বইটি বইমেলা থেকেও কালেক্ট করতে পারবেন। সুতরাং দেরি না করে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে বইটি প্রি অর্ডার করুন, অথবা আমার ফেসবুক পেজ শিরিন ইন্সপায়ারে গিয়েও নিয়মিত খোঁজ খবর রাখতে পারেন এই বই কোথায় পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো করবেন।